হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমরা করব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের যাবতীয় মাল্টিপল টাইপ কোশ্চেন্স অর্থাৎ এমসিকিউগুলি। আমাদের আগের দুটি টিউটোরিয়ালে আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটি পড়েছি, তার বঙ্গানুবাদ করেছি এবং যেভাবে বুঝলে আমাদের এমসিকিউ করতে সুবিধা হবে সেভাবে আমরা বুঝেও নিয়েছি। আজকে আমরা সরাসরি এমসিকিউ পোর্শনে ঢুকে যাব। ওকে, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের উপরে 4 নম্বর ধার্য করা আছে, অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের উপর থেকে 4টে এমসিকিউ সেট করা হবে। কিন্তু অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অনেকটি বড় গল্প, প্রচুর এমসিকিউ হয়, কিন্তু যে এমসিকিউগুলো আমার মনে হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি সেগুলো তোমাদেরকে প্রোভাইড করব। আমি অলরেডি বেশ কিছু এমসিকিউ বোর্ডে লিখেওছি, আরও কিছু লিখব। তোমরা তো জানো আমি কীভাবে এমসিকিউ করাচ্ছি। তো যাই হোক, আমি এমসিকিউগুলো লিখে তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। আমি যে এমসিকিউগুলো তোমাদেরকে করাচ্ছি সেগুলোই আবার পিডিএফ আকারে আমি ভিডিওর ডেসক্রিপশনের বক্সের মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি। কাজেই তোমরা এখানে বুঝে নাও, তারপরে তোমরা ভিডিওর ডেসক্রিপশানে যাবে, ডেসক্রিপশানটা খুললেই সেখানে দেখবে পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, সেই পিডিএফ দেখে নেবে বা পিডিএফটা ডাউনলোড করে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এবং যে এমসিকিউগুলো আমি করাচ্ছি সেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই জন্যই করাচ্ছি। ওকে, আর আরেকটা কথা, যে আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো প্রশ্ন থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে জানিও। ওকে, চলো দেখি আরকে নারায়ণের উপর প্রশ্ন সেট হলে কী কী হতে পারে। প্রথমেই হচ্ছে আরকে নারায়ণের পুরো নামটা, রসিপুরাম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, সংক্ষেপে আরকে নারায়ণ। আরকে নারায়ণ একজন অত্যন্ত বিখ্যাত লেখক, তার পুরো নামটা জানাটা দরকার। রসিপুরাম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, সংক্ষেপে আরকে নারায়ণ। নেক্সট হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডো অ্যাংলিয়ান রাইটার্স। আরকে নারায়ণ হচ্ছেন অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় একজন ভারতীয় লেখক, যিনি ইংরেজি ভাষায় লেখালেখি করেন। ইন্ডো অ্যাংলিয়ান মানে হচ্ছে যার জন্ম ভারতে অথচ লেখালেখি করেন ইংরেজি ভাষায়, সেই সমস্ত লেখকদেরকে আমরা বলি ইন্ডো অ্যাংলিয়ান রাইটার্স। আরকে নারায়ণের জন্ম ভারতের ম্যাড্রাসে, কিন্তু তিনি লেখালেখি করতেন ইংরেজি ভাষায়, এই জন্য তিনি একজন ইন্ডো অ্যাংলিয়ান রাইটার্স। এবং যে সমস্ত ভারতীয় ইংরেজি ভাষায় লেখালেখি করে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন, আরকে নারায়ণ সম্ভবত তাদের মধ্যে শ্রেষ্ঠতম। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডো অ্যাংলিয়ান রাইটার্স। নেক্সট হচ্ছে রিসিভ পদ্মভূষণ অ্যান্ড পদ্মবিভূষণ। আরকে নারায়ণ ভারতবর্ষের যে শ্রেষ্ঠ সম্মান পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ তিনি দুটোই পেয়েছেন। নাম্বার 4, ফেমাস ফর হিজ সিম্পল রিয়েলিস্টিক স্টাইল উইথ এ ন্যাচারাল এলিমেন্ট অফ হিউমার অ্যান্ড ইন্ডিয়ান সেটিং। আরকে নারায়ণের সবথেকে বেশি আরকে নারায়ণ বিখ্যাত তার লিটারারি টেকনিকের জন্য, তার লেখার কিছু কৌশলের জন্য। কি সেই লিটারারি টেকনিক? ফেমাস ফর হিজ সিম্পল রিয়েলিস্টিক স্টাইল। তিনি খুব সাধারণ সাদামাটাভাবে এবং খুব বাস্তবসম্মতভাবে তিনি তার গল্পকে উপস্থাপনা করতেন। সিম্পল রিয়েলিস্টিক স্টাইল উইথ এ ন্যাচারাল এলিমেন্ট অফ হিউমার, এবং প্রত্যেকটি লেখার মধ্যে, আগে আমরা আলোচনা করেছি, একটা কৌতুকের আভা প্রত্যেকটি লেখার মধ্যে থাকতো। তিনি খুব বাস্তবসম্মতভাবে খুব সাধারণ জিনিসপত্রকে তার লেখার মধ্যে প্রকাশিত করতেন, কিন্তু প্রত্যেকটি লেখার মধ্যে একটা অন্তর্লীন কৌতুকের ছোঁয়া থাকতো। অ্যান্ড ইন্ডিয়ান সেটিং, এবং তার প্রত্যেকটি লেখার মধ্যেই আমরা যেটা পাই সেটা হচ্ছে ইন্ডিয়ান সেটিং, ভারতীয় সমাজ এবং ভারতীয় সেটিংস, ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষের মানুষরা যে পরিবেশে থাকেন সেই সমস্ত জিনিসপত্র হচ্ছে আরকে নারায়ণের লেখার প্রধান উপজীব্য। ওকে, এটা কিন্তু খুব ভালো করে মনে রেখো যে আরকে নারায়ণের হাত ধরেই সম্ভবত ভারতবর্ষ বিদেশের সমস্ত লোকজন ভারতবর্ষ সম্পর্কে সবথেকে তথ্য সংগ্রহ করেছে সম্ভবত আরকে নারায়ণের লেখার হাত ধরেই। ওকে, নেক্সট পয়েন্ট, আমরা কিছু আরকে নারায়ণের বিখ্যাত বইয়ের নাম জানবো। সেটা হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ব্যাচেলার অফ আর্টস, দ্য গাইড, বিখ্যাত বই, সিনেমা হয়েছে, দ্য ইংলিশ টিচার অ্যান্ড মালগুড়ি ডেজ, কালেকশন অফ শর্ট স্টোরিজ মালগুড়ি ডেজ। এর মধ্যে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, মালগুড়ি ডেজ, দ্য গাইড অত্যন্ত বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয়। এবং সবথেকে জনপ্রিয়, মানে জনপ্রিয়তম হচ্ছে আরকে নারায়ণের এ কালেকশন অফ শর্ট স্টোরিজ মালগুড়ি ডেজ, এ ফিকশনাল টাউন
মালগুড়ি একটা কাল্পনিক শহর, সেই শহরের মানুষদের জীবনযাত্রা এবং তাদের নিত্যদিনের ঘটনা খুব সুন্দরভাবে এই মালগুড়ি ডেজে আর কে নারায়ণ ফুটিয়ে তুলেছেন। যাই হোক, এই কটা মনে রাখলেই আর কে নারায়ণের উপর যদি কিছু প্রশ্ন আসে এর মধ্যেই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। নেক্সট হচ্ছে সোর্স। এই গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের সোর্স, উৎসটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। First published in 1947 as the opening story of Narayan's fourth collection, An Astrologer's Day and Other Stories, published by Indian Thought Publication. 1947 সালে ইন্ডিয়ান থট পাবলিকেশন বলে একটা পাবলিশিং হাউস একটা আর কে নারায়ণের যে চতুর্থ গল্পের সংকলন সেটা বের করেছিল। সেই গল্প সংকলনের নাম ছিল অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড আদার স্টোরিজ। এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড আদার স্টোরিজ এই বইয়ের যেটা প্রথম গল্প সেটাই ছিল অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। বুঝতেই পারছো যে নামই দেওয়া আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড আদার স্টোরিজ, এবং প্রথম গল্পটাই ছিল অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এটা 1947 সালে প্রথমবারের জন্য প্রকাশিত হয় এবং প্রকাশ করেছিল ইন্ডিয়ান থট পাবলিকেশনস। ওকে, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি আর কে নারায়ণের যেটা জনপ্রিয়তম ছোট গল্পের সংকলন মালগুড়ি ডেজ, তাতে এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটিকে মালগুড়ি ডেজের যেটা ওপেনিং গল্প বা ওপেনিং চ্যাপ্টার সেই হিসাবে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেকে রাখা হচ্ছে। সেটাই লিখেছি, লেটার ইট বিকেম দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য কালেকশন অফ স্টোরিজ মালগুড়ি ডেজ। পরবর্তী ক্ষেত্রে এই মালগুড়ি ডেজের যেটা প্রথম যে চ্যাপ্টার সেটাই হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। কাজে অ্যাস্ট্রোলজার্স ডেটা খুবই ইম্পর্টেন্ট। এর সোর্সটা এটা হচ্ছে 1947 সালে ইন্ডিয়ান থট পাবলিকেশন অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড আদার স্টোরিজ বলে যে গল্প সংকলন প্রকাশ করে, তার প্রথম গল্পটা ওপেনিং স্টোরি ছিল এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি আর কে নারায়ণের জনপ্রিয়তম ছোট গল্প সংকলন মালগুড়ি ডেজের প্রথম চ্যাপ্টার হিসেবে গণ্য হচ্ছে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, অ্যাবাউট। এই গল্পটার কি নিয়ে? প্রত্যেকটা গল্পই তো কিছু না কিছু জিনিসপত্র নিয়ে হয়। এই গল্পটা কি নিয়ে? প্রথমে মনে রাখতে হবে ইট ইজ আ শর্ট স্টোরি। এটা একটা ছোট গল্প, কিন্তু এর শুধুমাত্র ছোট গল্প না, এ সাসপেন্সফুল শর্ট স্টোরি দ্যাট ওয়েভস এ টেল অফ ডিসেপশন অ্যান্ড হিডেন ট্রুথ। এটা একটা রোমহর্ষক ছোট গল্প। সাসপেন্সফুল মানে হচ্ছে রোমহর্ষক, যেটা পড়ে আমাদের গায়ের রোম খাড়া হয়ে যায়। রোমহর্ষক ছোট গল্প দ্যাট ওয়েভস এ টেল অফ ডিসেপশন অ্যান্ড হিডেন ট্রুথ। যে গল্পটার মধ্যে রয়েছে ডিসেপশন মানে ঠকানো, কিছু কাউকে ঠকানো, অ্যান্ড হিডেন ট্রুথ এবং কিছু অন্তর্নিহিত সত্যি। এই গল্পটাতে আমরা দেখব এই অ্যাস্ট্রোলজার সে বিভিন্ন লোককে ঠকাচ্ছে, ঠিক আছে, হি ডিসিভড মেনি পিপল, সে বিভিন্ন লোককে ঠকাচ্ছে। এবং পরে আমরা এই অ্যাস্ট্রোলজারের জীবনের যে গভীর গোপন সত্য, যে হিডেন ট্রুথ, যেটা সে লুকিয়ে রেখেছিল, সেটাও জানতে পারবো যে এই অ্যাস্ট্রোলজার গুরুনায়ককে হত্যা করতে গেছিল, যে কথাটা এর আগে আমরা জানি না বা অ্যাস্ট্রোলজারও কাউকে জানায়নি। কাজেই এই গল্পটি একটা সাসপেন্সফুল শর্ট স্টোরি, একটা রোমহর্ষক ছোট গল্প, যেটা পড়তে পড়তে আমাদের বেশ একটা শিরশিরানি, একটা আনকানি ফিলিংস হয়। এবং এই গল্পের মধ্যে রয়েছে ডিসেপশন, ঠিক আছে, অ্যান্ড হিডেন ট্রুথ। গল্পের মধ্যে রয়েছে ডিসেপশন অ্যান্ড হিডেন ট্রুথ, গভীর গোপন অন্তর্লীন সত্যও রয়েছে, আর ডিসেপশন মানে হচ্ছে যে লোক ঠকানো, সেই ব্যাপারটাও কিন্তু এই গল্পের মধ্যে রয়েছে। তাই এই কটা জিনিস জানলে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে মানে আর কে নারায়ণের সম্পর্কে, সোর্স সম্পর্কে বা স্টোরিটা কি বিষয় নিয়ে তার উপরে একটা প্রশ্ন সেট হয়, এবং এর মধ্যেই সেটা তোমরা পেয়ে যাবে। ওকে, চলো এরপরে আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস সেটা আমরা করে। এখানে আমি অল্প কয়েকটি ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং তাদের মিনিংগুলো লিখে দিয়েছি। চলো দেখে নিই কী কী লিখেছি। দেখো, এদিকে ওয়ার্ডস এবং এদিকে মিনিং দুটোই দেওয়া আছে। পাংচুয়ালি, এক্স্যাক্টলি অন টাইম। পাংচুয়ালি কথাটার অর্থ হলো এক্স্যাক্টলি অন টাইম, নির্দিষ্ট সময়, যেটাকে আমরা বলি। অবস্কিওর, অবস্কিওর হচ্ছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। রেসপ্লিন্ডেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, শাইনিং ব্রাইটলি। রেসপ্লিন্ডেন্ট কথাটার অর্থ হলো উজ্জ্বলভাবে কিছু চকচক করছে বা উজ্জ্বলভাবে জ্বলছে, তাকে আমরা বলি রেসপ্লিন্ডেন্ট, শাইনিং ব্রাইটলি। মিস্টিক, মিস্টিক হচ্ছে স্পিরিচুয়াল। কৌড়ি, যেটা কড়ি, কড়ি হচ্ছে এক ধরনের ছোট শামুক বা ঝিনুক, এ স্মল স্নেল। ওকে, এটাকে আমরা বলি কড়ি। প্যালমাইরা রাইটিং, এটাও খুব ইম্পর্টেন্ট, তালপাতার পুঁথি। রাইটিং ডান অন দ্য লিভস অফ দ্য প্যালমাইরা পাম ট্রি। রাইটিং ডান অন দ্য লিভস অফ দ্য প্যালমাইরা পাম ট্রি মানে তালপাতার উপরে, তালপাতা দিয়ে যে পাতা তৈরি করা হয়, তালপাতা দিয়ে যে পাতা তৈরি করা হয় তার উপরে যে লেখা
মানে তালপাতার পুঁথি, তাকে আমরা বলি প্যালমাইরা রাইটিং। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ভোসিফেরাস, এটাও ভেরি ইম্পর্টেন্ট, মেকিং এ লট অফ নয়েজ, অনেক আওয়াজ করা। ভোসিফেরাস কথার অর্থ হচ্ছে আওয়াজ করা। নেক্সট দেখো ভার্মিলিয়ান। ভার্মিলিয়ান হচ্ছে সিঁদুর, একটি লাল রঙের বস্তু যা ভারতবর্ষের বিবাহিত নারীরা ব্যবহার করেন তাদের কপালে। এ রেড সাবস্টেন্স ইউজড বাই দ্য ইন্ডিয়ান ম্যারিড ওমেন অন দেয়ার ফোরহেড। ভার্মিলিয়ান এ রেড সাবস্টেন্স ইউজড বাই ইন্ডিয়ান ম্যারিড ওমেন অন দেয়ার ফোরহেড, মানে সিঁদুর। নেক্সট হচ্ছে হুইস্কার্স। হুইস্কার্স মানে হচ্ছে দাড়ি, বেয়ার্ড। হাফ উইট, হাফ উইট খুব সোজা কিন্তু ভুল হয়, এটা দেয়। হাফ উইট মানে হচ্ছে ফুলিশ, বোকা। বিউইল্ডারিং, বিউইল্ডারিং মানে হচ্ছে কনফিউজিং। ওয়েজ, ওয়েজ মানে হচ্ছে মানি আর্ন ফ্রম ওয়ার্ক, কোনো কাজ করার মাধ্যমে যে অর্থ ইনকাম করা হয় তাকে আমরা বলি ওয়েজ, মানে মজুরি। নেক্সট হচ্ছে ট্যাঙ্গেলস। ট্যাঙ্গেলস হচ্ছে কমপ্লিকেটেড সিচুয়েশন। ট্যাঙ্গেলস কথাটা মানে হচ্ছে কমপ্লিকেটেড সিচুয়েশন, তাকে আমরা বলি ট্যাঙ্গেলস। নেক্সট পয়সা, এ ফর্মার ইউনিট অফ কারেন্সি ইন ইন্ডিয়া। পয়সা হচ্ছে এ ফর্মার ইউনিট অফ কারেন্সি ইন ইন্ডিয়া। ওকে। ইম্পেসাস, অ্যাক্টিং উইদাউট থিঙ্কিং। ইম্পেসাস মানে হচ্ছে কোনো কিছু চিন্তাভাবনা না করেই কাজ করা। প্যারাফেরনালিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। প্যারাফেরনালিয়া মানে হচ্ছে ইকুইপমেন্টস, উপকরণ। প্যারাফেরনালিয়া এর কথাটা অর্থ হলো ইকুইপমেন্টস বা উপকরণ। পিকড, পিকড এটা ইম্পর্টেন্ট, অ্যানয়েড অর অফেন্ডেড মানে রেগে যাওয়া বা বিরক্ত হওয়া। নেক্সট দেখো জুটকা। জুটকা হচ্ছে টু হুইল হর্স ড্রন ক্যারেজ, দু চাকা বিশিষ্ট একটা ঘোড়ায় টানা গাড়ি, তাকে আমরা বলি জুটকা। জুটকা হচ্ছে টু হুইল হর্স ড্রন ক্যারেজ। ওকে। নেক্সট হচ্ছে ইনক্যান্টেশনস। ইনক্যান্টেশন হচ্ছে মন্ত্র, ওয়ার্ডস ইউজড ইন এ ম্যাজিক স্পেল। ওয়ার্ডস ইউজড ইন এ ম্যাজিক স্পেল, মন্ত্র, যাকে আমরা বলি মন্ত্র, তার হচ্ছে ইংরেজি ইনক্যান্টেশন। ক্লিনচিং, ক্লিনচিং হচ্ছে ক্লোজিং ওয়ানস হ্যান্ড টাইটলি, নিজের হাতের মুঠোকে শক্ত করে ধরা, তাকে আমরা বলি ক্লিনচিং, ক্লোজিং ওয়ানস হ্যান্ড টাইটলি। হ্যাগলিং, ভেরি ইম্পর্টেন্ট। বার্গেনিং, হ্যাগলিং কথাটা অর্থ হচ্ছে দর কষাকষি করা বা বার্গেনিং। কেয়ার ওন, এটাও ইম্পর্টেন্ট। অ্যাপিয়ারিং টায়ার্ড অ্যান্ড ওরিড। কেয়ার অন কথাটা মানে হচ্ছে ক্লান্ত অবসন্ন, তাকে আমরা বলি অ্যাপিয়ারিং টায়ার্ড অ্যান্ড ওরিড, তাকে আমরা বলি কেয়ার ওন। গ্র্যাটিফাইড, ফিলিং প্লিজড। জ্যাগারি, এটা ইম্পর্টেন্ট। গুড়, আনরিফাইন্ড সুগার মেড ফ্রম পাম ট্রি স্যাপ। জ্যাগারি হচ্ছে তাল গাছের রস থেকে তৈরি হওয়া এক ধরনের আনরিফাইন মানে রিফাইন না করা অবস্থায় যে সুগার বা চিনি হয়, মানে যেটাকে আমরা বলি বাংলায় গুড়, তার ইংরেজি হচ্ছে জ্যাগারি। আনরিফাইন্ড সুগার মেড ফ্রম পাম ট্রি স্যাপ। এবং পায়ল, এটা ইম্পর্টেন্ট, এ লো বেঞ্চ, নিচু চৌকি, তাকে আমরা বলি পায়ল। এই কটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আমি এই ওয়ার্ডগুলো এবং তাদের মানে দুটোই লিখে দিয়েছি। এখান থেকে একটা নম্বর শর্ট প্রশ্ন আসতে পারে, কাজে এই কটা ওয়ার্ডকে ভালো করে দেখে যাবে। বিশেষ করে প্যারাফার্নালিয়াটা খুবই ইম্পর্টেন্ট, এইদিকে ভার্মিলিয়ানটা খুবই ইম্পর্টেন্ট, প্যালমাইরা রাইটিংটা খুবই ইম্পর্টেন্ট, রেসপ্লিন্ডেন্টটা খুবই ইম্পর্টেন্ট, আর হ্যাগলিং খুব ভালো করে কিন্তু দেখে যেও। ওকে, এর মধ্যে 1 নম্বর আসতে পারে। চলো এরপরে নেক্সট যে এমসিকিউগুলো আমরা করব সেগুলোকে এরপরে লিখি। ওকে, চলো এবার দেখি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে কী ধরনের এমসিকিউগুলো আমরা করব। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে অনেক এমসিকিউ হয়, কিন্তু যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেগুলোই তোমাদেরকে দিচ্ছি। ওকে, নেম অফ দ্য অ্যাস্ট্রোলজার। এই অ্যাস্ট্রোলজারের নাম কি? গল্পের মধ্যে কোথাও অ্যাস্ট্রোলজারের কোনো নাম নেই, সব জায়গাতেই অ্যান অ্যাস্ট্রোলজার বলেই তাকে সম্বোধন করা হয়েছে, কাজেই আমরা লিখেছি নো নেম, কোনো নাম নেই। নেক্সট, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ এ, এই গল্পটি কীরকম? সাসপেন্সফুল শর্ট স্টোরি, আমরা আগেই পড়েছি যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ এ সাসপেন্সফুল শর্ট স্টোরি। নাম্বার 3, দ্য স্টোরি সেন্টার্স অ্যারাউন্ড দ্য প্র্যাকটিস অফ, এই গোটা গল্পটা কোন বিষয়ের উপরে? প্র্যাকটিস অফ অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজির উপরে এই গল্পটা। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ পেন্টেড উইথ, অ্যাস্ট্রোলজারের কপালটাতে কি লাগানো ছিল? আমরা দেখছি স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান, পবিত্র ছাই এবং সিঁদুর তার কপালে লাগানো ছিল, সেটাই আমরা লিখেছি স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার ওপেন্ড হিজ ব্যাগ অ্যাট, কোন সময় অ্যাস্ট্রোলজার তার ব্যাগটা খুলছে? পাংচুয়ালি অ্যাট মিড ডে, পাংচুয়ালি অ্যাট মিড ডে মানে কাঁটায় কাঁটায় বেলা 12টার সময় সে তার ব্যাগ খুলছে। হুইচ থিং দ্য অ্যাস্ট্রোলজার ওপেন্ড, কী জিনিস অ্যাস্ট্রোলজার খুলছে? তার ব্যাগ খুলছে, হিজ ব্যাগ। ওকে, এগুলো খুব ট্রিকি প্রশ্ন, মানে খুবই সোজা, কিন্তু এগুলো দরকারের সময় আমরা ভুলে যাই, এই জন্য আমি এগুলো লিখেই দিয়েছি। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার প্রফেশনাল ইকুইপমেন্টস ওয়্যার, কোন কোন জিনিস অ্যাস্ট্রোলজারের প্রফেশনাল ইকুইপমেন্টসের মধ্যে রয়েছে? এ ডজন কৌরি শেলস, এ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট,
এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল অফ প্যালমাইরা রাইটিং। অ্যাস্ট্রোলজারের ব্যবসার জন্য দরকারি জিনিসগুলো কী কী? এ ডজন কৌরি শেলস, এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল অফ প্যালমাইরা রাইটিং। ওকে, নেক্সট, the eyes of the astrologer used to sparkle with a sharp abnormal gleam because এই অ্যাস্ট্রোলজারের চোখটা আমরা দেখছি সবসময় জল করছে। কেন? সে তার চোখ দিয়ে তার প্রবাবেল কাস্টমার, যে কাস্টমার তার হতে পারে, তাদেরকে সে কন্টিনিউ খোঁজে বলে তার চোখগুলো সবসময় জল করে। সেটাই আমরা লিখেছি বিকজ হি ওয়াজ কন্টিনিউয়াসলি লুকিং ফর কাস্টমার্স, হি ওয়াজ কন্টিনিউয়াসলি লুকিং ফর কাস্টমার্স, দ্যাটস ওয়াই হিজ আইজ ইউজ টু স্পার্কেল উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম। Next, the gleam of the astrologer's eyes were taken by his clients as ক্লায়েন্টরা অ্যাস্ট্রোলজারের এই চোখের দৃষ্টিকে কি বলে ভাবতো? তারা ভাবতো এটা হচ্ছে একটা প্রফেটিক লাইট, যেন অ্যাস্ট্রোলজার সে যেন একদম প্রফেট, সে ভবিষ্যৎ বক্তা, সেই রকমভাবেই তারা ভাবতো, প্রফেটিক লাইট। নেক্সট হচ্ছে দ্য ক্লায়েন্টস অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়্যার, এই অ্যাস্ট্রোলজারের যারা ক্লায়েন্ট ছিল তারা কেমন ছিল? তারা খুব সিম্পল ছিল, বইয়েই আছে সিম্পল ক্লায়েন্ট। নেক্সট, হুইচ স্কিম নেভার ফেল, কোন স্কিম, অ্যাস্ট্রোলজারের কোন স্কিমটা কখনোই ফেল করতো না? দাওয়াই আছে কালার স্কিম, বিভিন্ন রকম কালারের যে একটা কন্ট্রাস্টিং এফেক্ট আছে সেই স্কিমটা কখনোই ফেল করতো না, দ্য কালার স্কিম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য কালার অফ দ্য অ্যাস্ট্রোলজার টারবান ওয়াজ, তার যে মাথায় পাগড়িটা ছিল সেটা কী কালারের? সেটা হচ্ছে স্যাফরন বা গেরুয়া কালারের। এখানে 12টা প্রশ্ন এবং তার উত্তর আমি লিখিয়েছি, এরপরে এগুলোকে মুছে অন্যান্য প্রশ্নগুলো লিখছি। চলো এবার নেক্সট প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। হোয়াট এনহ্যান্স দ্য পাওয়ার অফ দ্য অ্যাস্ট্রোলজার সাইজ, অ্যাস্ট্রোলজার বা এই জ্যোতিষীর চোখগুলো কেন সবসময় লোকদের আকর্ষণ করতো? তার কারণ এই জ্যোতিষীর চোখগুলো এমন জায়গায় অবস্থিত, তার এই রংচঙে কপাল এবং তার চাপ কালো দাড়ি, তাদের মাঝখানে চোখ দুটোর অবস্থান লোকদেরকে আরও বেশি আকৃষ্ট করতো। দ্য পজিশন of his eyes between the painted forehead and dark whiskers, the position of his eyes between the painted forehead and dark whiskers. Okay, next, people were attracted to the astrologer like লোকেরা অ্যাস্ট্রোলজারের কাছে কীভাবে আকর্ষিত হতো? লাইক bees to cosmos or dahlia stalks, লাইক bees to cosmos or dahlia stalks, এটা আমাদের দেওয়া আছে যে কসমস ফুল বা ডালিয়া ফুলের দিকে যেমন মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে আসে, লোকেরাও তেমনি অ্যাস্ট্রোলজারের এই বেশভূষা দেখে তার কাছে ঝাঁকে ঝাঁকে আসতো। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার দ্য বজ অফ এ, অ্যাস্ট্রোলজার কোন গাছের তলায় বসতো? একটা তেঁতুল গাছ বা ট্যামারিন ট্রি। ওকে, আর এই ট্যামারিন ট্রিটা কোথায়? দ্য ট্যামারিন ট্রি ওয়াজ ইনসাইড টাউন হল পার্ক, টাউন হল পার্কের মধ্যেই ট্যামারিন ট্রি বা তেঁতুল গাছটা রয়েছে। দ্য অকশনার ইউজ টু সেল, একটা অকশনার একটা নিলামদার সে কি বিক্রি করতো? চিপ ক্লোথ, সে কম দামি কাপড় বিক্রি করতো। দ্য ভেন্ডার ওয়াজ সেলিং, আর যারা যে ভেন্ডার একটা বিক্রেতা কি বিক্রি করতো? ফ্রায়েড গ্রাউন্ড নাটস বা বাদাম ভাজা বিক্রি করতো, ফ্রায়েড গ্রাউন্ড নাটস। হু ইউজ টু ক্রিয়েট এনাফ ডিন অল ডে, কে সারাদিন অনেক চিৎকার চেঁচামেচি করতো? অ্যান্ড অকশনার অফ চিপ ক্লোথ, এই কম দামি কাপড়ের নিলামদার, সে সারাদিন খুব চিৎকার চেঁচামেচি করে লোকদেরকে তার দিকে আকৃষ্ট করতো। দ্য গ্রাউন্ড নাট সেলার ইউজ টু কল হিজ গ্রাউন্ড নাটস, এই যে গ্রাউন্ড নাট সেলার বা এই বাদাম বিক্রেতা তার বাদামগুলোকে কি কি নামে ডাকতো? বোম্বে আইসক্রিম, দিল্লি আমন্ড and Raja's delicacy, Bombay ice cream, Delhi almond and Raja's delicacy. Raja's delicacy was, Raja's delicacy টা কি? The name of groundnuts sold by the vendor, এই ভেন্ডার যে বাদাম বিক্রি করতো তার একটা নাম সে দিয়েছিল রাজাস ডেলিকেসি। হোয়াট টাইপ অফ লাইট দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড, এই অ্যাস্ট্রোলজারের কী ধরনের লাইট ছিল? আমরা দেখছি অ্যাস্ট্রোলজারের কোনো নিজস্ব লাইটই ছিল না, নো লাইট অফ হিজ ওন। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ দ্য, অ্যাস্ট্রোলজার তাহলে কার লাইটে সে বিজনেস করতো? বাই দ্য লাইট অফ দ্য গ্রাউন্ডনাট সেলার্স ফ্লেয়ার, এই যে বাদাম বিক্রেতা সে যে মশাল জ্বালাতো সেই মশালের আলোতে অ্যাস্ট্রোলজার তার বাণিজ্য বা ব্যবসা চালাতো। দ্য পার্ক ওয়াজ ডিভয়েড অফ, এই পার্কে কি ছিল না? মিউনিসিপ্যাল লাইটিং, বইয়েতেই আছে পার্কে মিউনিসিপ্যাল লাইটিং ছিল না। নেক্সট, দ্য পার্ক ওয়াজ লিট আপ বাই, তাহলে এই পার্কে আমরা দেখছি মিউনিসিপ্যাল লাইটিং ছিল না, তা পার্কে এই সমস্ত জায়গাতে মানে যেখানে তারা বিক্রি করতো সেই জায়গাটা আলোকিত কী করে হতো? ভেরিয়াস সফট লাইটস, ওইখানেতে যেসব দোকানগুলো ছিল তাদের নিজস্ব আলোতে ওই জায়গাটা আলোকিত হতো। ওকে, এখানে আরও কিছু প্রশ্ন দিলাম, এটাকে মুছে নেক্সট প্রশ্ন। হাউ কুড দ্য অ্যাস্ট্রোলজার গেস হিজ ক্লায়েন্টস প্রবলেম, অ্যাস্ট্রোলজার কীভাবে তার ক্লায়েন্টদের প্রবলেম বুঝতে পারতো? বাই স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রুড গেস ওয়ার্ক, বইয়েই আছে বাই স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রুড গেস ওয়ার্ক। ওকে, নেক্সট, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু অ্যানালাইজ, অ্যাস্ট্রোলজার কী অ্যানালাইজ করতো? তার ক্লায়েন্টদের কোন কোন জিনিসকে সে
অ্যানালাইজ করতো ম্যানকাইন্ডস ট্রাভেলস, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যানিটিজ। ম্যানকাইন্ডস ট্রাভেলস, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেল অফ হিউম্যানিটিজ। নেক্সট, হাউ লং ডিড ইট টেক ফর দ্য অ্যাস্ট্রোলজার টু ফিগার আউট হোয়াট ইজ ক্লায়েন্টস প্রবলেম ওয়াজ? কতক্ষণ সময় লাগতো অ্যাস্ট্রোলজারকে বুঝতে যে তার ক্লায়েন্টের প্রবলেম আছে, মানে কি প্রবলেম আছে? 5 মিনিটস, 5 মিনিট মাত্র সময় লাগতো। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম বিকজ অ্যাস্ট্রোলজার এই যে টাকাটা সে পায় সে ঘরে নিয়ে যাওয়ার জন্য যোগ্য। কেন? লেখক বলছেন যে অন্যান্য লোকেরা যেমন কষ্ট করে পরিশ্রম করে, অ্যাস্ট্রোলজারও সেই একই রকম কষ্ট করে অন্যান্য সৎ লোকের মতো, সেই জন্য সে যে টাকাটা পায় সেটা সে ঘরে নিয়ে যাওয়ার যোগ্য। হি ওয়াজ ওয়ার্কিং হার্ড টু আর্ন মানি লাইক আদার অনেস্ট মেন। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার সিম টু বি এ স্ট্রেঞ্জার নট অনলি টু দ্য স্টার্স বাট অলসো টু, অ্যাস্ট্রোলজার শুধুমাত্র যে স্টারের কাছে বা তারাদের কাছেই যে অপরিচিত তাই না, সে তার ইনোসেন্ট কাস্টমারদের কাছে অপরিচিত। অ্যান্সার হবে হিজ ইনোসেন্ট কাস্টমার্স। ও এখানে আমার কালি শেষ হয়ে গেছে, কালো কালিটা, ওই নীল কালিতেই লিখেছি একটুখানি, মানে প্রশ্ন উত্তর দুটো একই কালিতে লিখেছি, একটুখানি বুঝতে অসুবিধা হবে, কিন্তু একটুখানি কষ্ট করে পড়ে নিয়ে যাচ্ছে, বড় বড় লেখা, অসুবিধা খুব একটা হবে না। নেক্সট, 9 out of 10 would agree with the astrologer on which statement? 10 জনের মধ্যে 9 জনই অ্যাস্ট্রোলজারের কোন কথার সঙ্গে সহমত পোষণ করে? they were not getting the fullest results for their efforts. অ্যাস্ট্রোলজার বলতো যে আপনারা যে পরিশ্রমটা দিচ্ছেন তার ফল পাচ্ছেন না, এবং 10 জনের মধ্যে আমরা দেখছি 9 জন লোকই অ্যাস্ট্রোলজারের এই কথার সঙ্গে সহমত পোষণ করতো। নেক্সট, why did not the astrologer speak a single word without listening to the clients for 10 minutes? 10 মিনিট ক্লায়েন্টদের কথা না শুনে অ্যাস্ট্রোলজার কেন মুখ খুলতো না? অ্যাট দিস পয়েন্ট হি উড হ্যাভ গটন এ লট অফ ইনফরমেশন টু অ্যান্সার। আমি পুরো লাইনটা লিখিয়ে দিয়েছি এই কারণে, মানে এখান থেকে যদি যেভাবেই প্রশ্নটা সেট করুক, উত্তরটা তোমার জানা থাকলে তুমি উত্তরটা করতে পারবে। এই জন্য পুরো লাইনগুলো মনে থাকে না, আমি এই জন্য লাইনটাকে লিখে দিয়েছি। অ্যাট দিস পয়েন্ট হি উড হ্যাভ গটন এ লট অফ ইনফরমেশন টু অ্যান্সার। এই সময়ের মধ্যে সে অনেক ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করে নিচ্ছে অন্যান্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ। অ্যাস্ট্রোলজার তার গ্রাম ছেড়েছিল কিভাবে? উইদাউট এনি প্ল্যান অ্যান্ড উইদাউট টেলিং এনিবডি। কাউকে না জানিয়ে এবং কোনো প্ল্যান ছাড়াই সে গ্রাম ছেড়েছিল। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার কুড নট রেস্ট হোয়াইল লিভিং হিজ ভিলেজ। কতক্ষণ পর্যন্ত সে গ্রাম ছাড়ার পরে সে বিশ্রাম নিতে পারেনি? ফর আ কাপল অফ 100 মাইলস। কয়েকশো মাইল পর্যন্ত সে বিশ্রাম নিতে পারেনি। ঠিক আছে। নেক্সট, হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার হ্যাভ টু প্যাক হিজ বিলঙ্গিংস। কেন এবার অ্যাস্ট্রোলজারকে তার জিনিসপত্র গুছিয়ে নিতে হচ্ছে? দ্য নাট ভেন্ডার ব্লি আউট হিজ ফ্লেয়ার। কারণ আমরা দেখছি এই বাদাম বিক্রেতা তার মশালটাকে নিভিয়ে ফেলছে। আর লাস্ট এখানে আছে, দ্য অ্যাস্ট্রোলজার সাজেস্টেড দ্য ম্যান টু চ্যাট উইথ হিম অ্যাজ হি লুক। কেন অ্যাস্ট্রোলজার ওই লোকটাকে, তার প্রবাবল কাস্টমারকে তার সঙ্গে কথা বলতে বললো? তার কারণ অ্যাস্ট্রোলজার বলছে যে ইউ আর ভেরি কেয়ার ওয়ার্ন। আপনাকে দেখে মনে হচ্ছে খুব টায়ার্ড, কেয়ার ওয়ার্ন মানে দ্বিধাগ্রস্ত, সেই জন্য আপনি আমার সঙ্গে কথা বলুন। এবং যেটা দেওয়া আছে বইয়ে কেয়ার ওয়ার্ন, আমি সেটাই লিখে দিয়েছি। ওকে, চলো এতটা পর্যন্ত হলো। এরপরে নেক্সট প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখি। হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার ফিল চ্যালেঞ্জ। অ্যাস্ট্রোলজার চ্যালেঞ্জ অনুভব করেছিল কেন? দ্য ম্যান হ্যাড এ ডাউট হোয়েদার হি ওয়াজ অ্যান অ্যাস্ট্রোলজার। দ্য ম্যান হ্যাড এ ডাউট হোয়েদার হি ওয়াজ অ্যান অ্যাস্ট্রোলজার, সেই জন্য অ্যাস্ট্রোলজার ফিল চ্যালেঞ্জ। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার চার্জ। অ্যাস্ট্রোলজার ক পয়সা করে চার্জ করতো? 3 পাইস পার কোয়েশ্চেন, 3 পয়সা করে প্রতি প্রশ্নের জন্য। নেক্সট, আন্ডার হুইচ কন্ডিশন দ্য অ্যাস্ট্রোলজার উড হ্যাভ টু রিটার্ন মানি টু দ্য ম্যান। কোন অবস্থায় অ্যাস্ট্রোলজারকে টাকা ফেরত দিতে হবে? ইফ দ্য ম্যান উড প্রুভ দ্যাট দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ লাইং। যদি লোকটা প্রমাণ করতে পারে যে অ্যাস্ট্রোলজার ভুল বলছে বা মিথ্যে কথা বলছে, তাহলে অ্যাস্ট্রোলজারকে সেই ম্যানটাকে বা সেই লোকটাকে টাকা ফেরত দিতে হবে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ডিল বিটুইন দ্য ম্যান অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার। এই অ্যাস্ট্রোলজার এবং এই মানুষটার মধ্যে কি চুক্তি হলো? গেটিং রাইট অ্যান্সার্স দ্য ম্যান উড গিভ 8 আনাস, আদারওয়াইজ দ্য অ্যাস্ট্রোলজার উড পে 16 আনাস টু দ্য ম্যান। যদি ঠিক উত্তর বলে তাহলে সেই লোকটি অ্যাস্ট্রোলজারকে 8 আনা দেবে, আর যদি অ্যাস্ট্রোলজার ভুল বলে তাহলে অ্যাস্ট্রোলজার সেই লোকটিকে 8 আনার ডবল অর্থাৎ 16 আনা তাকে ফেরত দেবে। ওকে। নেক্সট, চ্যালেঞ্জ ইজ দ্য চ্যালেঞ্জ। হু সেড দিস? দ্য স্ট্রেঞ্জার সেজ দিস। হিজ থ্রোট ড্রাইং আপ। কার গলা শুকিয়ে যাচ্ছিল? অ্যাস্ট্রোলজারের গলা। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন দ্য ম্যান আস্কড টু দ্য অ্যাস্ট্রোলজার। কোন প্রশ্নটা এই লোকটা অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করেছিল? এটা ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। দ্য ম্যান আস্কড ইফ হি উড সাকসিডেড ইন হিজ প্রেজেন্ট সার্চ অর নট। হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন দ্য ম্যান আস্কড টু দ্য অ্যাস্ট্রোলজার। কোন প্রশ্নটা এই লোকটি অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করেছিল? ভেরি ইম্পর্টেন্ট। দ্য ম্যান আস্কড ইফ হি উড সাকসিডেড ইন হিজ প্রেজেন্ট সার্চ অর নট।
নেম অফ দ্য ম্যান, এই মানুষটার নাম কি? গুরু নায়ক। হাউ ওয়াজ দ্য ম্যান ইনজোর্ড, কীভাবে মানুষটা আহত হয়েছিল? বিকজ অফ স্ট্যাবিং, ছুরির আঘাতে এই লোকটা আহত হয়েছিল, একটা লোক তার বুকেতে ছুরি বসিয়ে দিয়েছিল। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য স্কার অফ দ্য উন্স অফ দ্য ম্যান, এটাও হেভি ইম্পর্টেন্ট যে এই লোকটার ক্ষতটা কোথায় রয়েছে, গায়ে, হাতে, পায়ে, কোথায়? অন হিজ চেস্ট, তার বুকেতে ছুরিটা ঢোকানো হয়েছিল। হোয়ার ওয়াজ দ্য স্কার অফ উন্স অফ দ্য ম্যান? অন হিজ চেস্ট, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য ম্যান লেফট ফর ডেড, এই মানুষটাকে কোথায় ফেলে দেওয়া হয়েছিল? ইন এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, মাঠের পাশে একটা কুয়োতে এই মানুষটাকে মৃত ভেবে ফেলে দেওয়া হয়েছিল, এটাও ভেরি ইম্পর্টেন্ট। ইন এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড। নেক্সট, হু সেভ দ্য লাইফ অফ দ্য ম্যান, এই লোকটার জীবনকে বাঁচিয়েছিল এই পাসার বাই, একটা লোক ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, সে তার জীবন বাঁচিয়েছে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ফাইনাল ডিল, এই অ্যাস্ট্রোলজারের সঙ্গে এই মানুষটার যেই শেষ চুক্তি কী হয়েছিল? দ্য ম্যান উড গিভ 1 রুপি টু দ্য অ্যাস্ট্রোলজার, মানুষটি অ্যাস্ট্রোলজারকে 1 টাকা দেবে তার প্রশ্নের উত্তর বলার জন্য। অ্যাস্ট্রোলজার এই মানুষটির সমস্ত প্রশ্নের উত্তর দেবে এবং তার বদলে সে 1 টাকা পাবে, এটা ছিল ফাইনাল ডিল। আগের ডিলটা ছিল 8 আনা পয়সা, 8 আনা, এবং না পারলে ডবল পয়সা অ্যাস্ট্রোলজারকে ফেরত দিতে হবে। আর লাস্টে যে চুক্তিটা হয় যে 1 টাকা অ্যাস্ট্রোলজার পাবে, এটা হচ্ছিল লাস্ট চুক্তি। আরও কিছু প্রশ্ন বাকি আছে, এটা মুছে আরেকবার লিখলেই হয়ে যাবে। ওকে, চলো বাকি প্রশ্ন কটাও দেখে নিই। হোয়েন ডিড দ্য পার্সন হু ওয়ান্টেড টু কিল গুরু পাস অ্যাওয়ে, যে গুরুকে মারতে চেয়েছিল সে কতদিন আগে মারা গেছিল? বিফোর 4 মান্থস, 4 মাস আগে মারা গেছিল। দ্য পার্সন হু স্ট্যাবড গুরু ডায়েড ইন এ, যে লোকটি গুরুকে ছুরির আঘাত করেছিল সে কোথায় মারা গেছিল? ইন এ ফার আপ টাউন, একটা অনেক দূরের একটা শহরে সে মারা গেছে। গুরু নায়ক ওয়াজ টেকেন অ্যাবাক বিকজ, গুরু নায়ক খুব অবাক হয়েছিল কেন? দ্য অ্যাস্ট্রোলজার নিউ হিজ নেম, অ্যাস্ট্রোলজার তার নাম জানে। হোয়ার ওয়াজ দ্য ভিলেজ অফ গুরু সিচুয়েটেড, গুরুর গ্রামটা কোথায়? নর্থ অফ দ্য টাউন, এই শহর থেকে নর্থে, ঠিক আছে। টু রিচ হিজ ভিলেজ গুরু উড হ্যাভ টু আন্ডারটেক, তার গ্রামে যেতে গেলে গুরুকে 2 days জার্নি, 2 দিনের যাত্রা অতিক্রম করতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার ওয়ান্ট গুরু নট টু, অ্যাস্ট্রোলজার গুরুকে কি বলেছে? নট টু ট্রাভেল সাউথওয়ার্ড, সাউথওয়ার্ড বা দক্ষিণ দিকে আর যেও না। হাউ ডিড দ্য ম্যান হু ট্রাইড টু কিল গুরু ডায়েড, কীভাবে সেই লোকটি যে গুরুকে মারতে গেছে, মানে অ্যাস্ট্রোলজারের কথা অনুযায়ী যে গুরুকে মারতে গেছে সে কীভাবে মারা গেছে? দ্য ম্যান ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, কিন্তু অরিজিনালি গুরুকে মারতে গেছিল এই অ্যাস্ট্রোলজারই, সে বেঁচে আছে। যাই হোক, অ্যাস্ট্রোলজার বলছে দ্য ম্যান ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি। বিফোর লিভিং গুরু গিভ দ্য অ্যাস্ট্রোলজার, যাওয়ার আগে গুরু অ্যাস্ট্রোলজারকে দিচ্ছে এ হ্যান্ডফুল অফ কয়েন্স, 1 গাদা কয়েন সে অ্যাস্ট্রোলজারের হাতে তুলে দিচ্ছে। হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার রিচ হোম, অ্যাস্ট্রোলজার কখন তার বাড়ি ফিরলো? নিয়ারলি মিডনাইট, প্রায় মাঝরাতে। হু ওয়াজ ওয়েটিং ফর দ্য অ্যাস্ট্রোলজার, কে অ্যাস্ট্রোলজারের জন্য অপেক্ষা করছিল? হিজ ওয়াইফ। হাউ মাচ মানি গুরু নায়ক পেড, এটা খুব ইম্পর্টেন্ট। হাউ মাচ মানি গুরু নায়ক পেড, মানে অ্যাস্ট্রোলজারের ওয়াইফ কাউন্ট করে দেখলো যে ক টাকা গুরু অ্যাস্ট্রোলজারকে দিয়েছে? 12.5 আনাস, 12.5 আনা, 12.5 আনাস, এটা ভেরি ইম্পর্টেন্ট। হাউ মাচ মানি গুরু নায়ক পেড? 12.5 আনাস। হু ইজ রেফার টু অ্যাজ সোয়াইন, শুয়োর কাকে বলা হচ্ছে? গুরু নায়ককে বলা হচ্ছে, অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে সোয়াইন বলছে। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ইনগ্রিডিয়েন্ট ডিড অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়ান্ট টু বাই অ্যান্ড ফর হুম, এই টাকা দিয়ে অ্যাস্ট্রোলজারের ওয়াইফ কি কিনতে চেয়েছিল এবং কার জন্য? জ্যাগারি অ্যান্ড কোকোনাট ফর মেকিং সুইটস ফর দেয়ার ডটার, গুড় এবং নারকেল কিনবে, তাদের মেয়ে মিষ্টি খেতে চাইছে তার জন্য কিছু মিষ্টি বানাবে। এই অ্যাস্ট্রোলজারের ওয়াইফ এই পয়সা দিয়ে কিছু গুড় এবং নারকেল কিনবে যাতে তাদের মেয়ের একটুখানি মিষ্টি খেতে পারে। ওকে, মেয়ে, ডটার, এটা খেয়াল রেখো। দ্য অ্যাস্ট্রোলজার কনফেসড হিজ গিল্ট টু হিজ, অ্যাস্ট্রোলজার কার কাছে তার দোষ স্বীকার করেছিল? টু হিজ ওয়াইফ, তার স্ত্রীর কাছে সে যে খুন করতে চেয়েছিল সেই দোষটা স্বীকার করেছিল। হুইচ ওয়াজ ডান বাই গুরু অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার, এই ঝগড়ার সময় মানে যখন অ্যাস্ট্রোলজার গুরুকে স্ট্যাপ করে কি কি ঘটনা ঘটেছিল? গ্যাম্বলিং, ড্রিঙ্কিং অ্যান্ড কোয়ার্লিং, তারা জুয়া খেলেছিল, মদ খেয়েছিল এবং তাদের নিজেদের মধ্যে ঝগড়া করেছিল, তারপরে অ্যাস্ট্রোলজার গুরুকে স্ট্যাপ করেছিল, এটা খেয়াল রেখো। আর লাস্ট আছে দ্য অ্যাস্ট্রোলজার স্ট্রেচ হিমসেলফ, কোথায় অ্যাস্ট্রোলজার শুয়ে পড়লো? অনেক পায়ল, একটা নিচু বেঞ্চে সে শুয়ে পড়লো। তাহলে আজকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এমসিকিউ এখানেই শেষ হলো। যা এমসিকিউ করালাম আশা করছি তার মধ্যেই তোমরা পেয়ে যাবে, অর্থাৎ তোমরা যে 4টে এমসিকিউ তোমাদের করতে হবে, এমসিকিউ অনেকই হয় কিন্তু এই ইম্পর্টেন্টগুলোর মধ্যেই তোমরা
4টে এমসিকিউ পেয়ে যাবে, অর্থাৎ তোমরা 4-এ 4ই পেয়ে যাবে, এটাই আশা করছি। আর যেভাবে তোমাদের এমসিকিউগুলো করানো হলো, তোমাদের মনে হয় না আর কোনো অ্যাস্ট্রোলজারদের উপরে কোনো অসুবিধা আছে? তারপরেও যদি কোনো অসুবিধা থাকে, উইদাউট এনি হেজিটেশন আমাকে জানিও, ওকে? আর দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো, ওকে? দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।